ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের রেল যোগাযোগ দেশের যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। আজ আমরা ভ্রমণ করছি এই রুটের অন্যতম জনপ্রিয় এবং আধুনিক ট্রেন পর্যটক এক্সপ্রেসে। 470 কিলোমিটার দীর্ঘ, সম্পূর্ণ স্বস্তিদায়ক এবং দ্রুতগতির এই ট্রেন যাত্রাটি কেমন হতে যাচ্ছে তা নিয়েই আজকের আমাদের এই বিশেষ ভ্লগ। হেই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেল স্টেশনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অনন্য ছাদ। আমেরিকান স্থপতি রবার্ট বাউগি এর নকশা করেছিলেন। উপরের কংক্রিটের পরাবৃত্তাকার কাঠামোটি দেখতে ঠিক যেন একের পর এক ছাতা বা পদ্মফুলের পাপড়ি মেলে আছে, যা স্টেশনের ভেতরে আলো বাতাস চলাচলে দারুণ সাহায্য করে। 156 একর জায়গার উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রধান রেলওয়ে স্টেশনটি সারা দেশ থেকে রাজধানীতে আসা বা রাজধানী থেকে দেশের যে কোনো প্রান্তে ট্রেন যাতায়াতের মূল কেন্দ্রবিন্দু। 1968 সালে স্টেশনটির নির্মাণ কাজ শেষ হয়। ঢাকা কমলাপুর স্টেশন থেকে আজকের যাত্রা পর্যটন নগরী কক্সবাজার। রেলপথে 470 কিলোমিটারের লম্বা দূরত্ব, তবে নন স্টপ ট্রেন হওয়ায় যাত্রাটা বেশ আরামদায়ক হবে আশা করা যায়। চকচকে নীল রঙের এই ইঞ্জিনটি আমেরিকার প্রোগ্রেস রেল থেকে আমদানি করা 66 সিরিজের ব্রডগেজ লোকোমোটিভ, যেগুলো প্রায় 3250 হর্স পাওয়ারের। কমলাপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকের সাইডে মোট 7টি প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের পর্যটক এক্সপ্রেসকে আজকে 7 নং প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। ওই যে 7 নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পর্যটক এক্সপ্রেস। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল আধুনিক কোরিয়ান কোচগুলোতে রয়েছে স্লাইডিং ডোর ও বায়ো টয়লেট সমৃদ্ধ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। এই হলো পর্যটক এক্সপ্রেসের এসি কেবিন। রাতের জার্নিতে এখানে 2 জন শুয়ে যেতে পারে, আর দিনের যাত্রায় 6 জন বসে যেতে পারে। এক্সট্রা ফ্যান, লাইট, চার্জিং পোর্ট সব ফ্যাসিলিটিই আছে। পর্যটক এক্সপ্রেস বুধবার ছাড়া প্রতিদিন সকাল 6টা 15 মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ননস্টপ এই ট্রেনটির যাত্রা বিরতি মাত্র 2 জায়গায়, ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম। এই ট্রেনে ঢাকা থেকে কক্সবাজারের সকল ক্লাসের টিকিটের মূল্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওই পাশে দাঁড়িয়ে আছে সম্ভবত ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস। সেখানে আজকে দায়িত্বে আছে 3000 সিরিজের 22তম ইঞ্জিন 3022। আর আমাদের আজকের যাত্রাসঙ্গী পর্যটক এক্সপ্রেসকে টেনে নিয়ে যাবে 3000 সিরিজের দ্বিতীয় ইঞ্জিন 3002। 3000 সিরিজের দক্ষিণ কোরিয়ান 2000 হর্স পাওয়ারের আধুনিক মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন। বাংলাদেশ রেলওয়ে এই সিরিজের মোট 30টি ইঞ্জিন আমদানি করেছে। 2000 হর্স পাওয়ারের এই ইঞ্জিনগুলো প্রায় 2.5 মেগাওয়াট ক্ষমতা উৎপন্ন করতে পারে, যে পরিমাণ ইলেকট্রিসিটি দিয়ে একটি ছোট শহরের প্রায় 2000টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। পর্যটক এক্সপ্রেসের নন এসি শোভন চেয়ার সিট, বেশ আরামদায়ক ও সুসজ্জিত সিটগুলো। পর্যটক এক্সপ্রেসের বেইজ স্টেশন কক্সবাজার হওয়ায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় সোজা সিটগুলো 28 থেকে 55, আর 1 থেকে 27 নং সিটগুলো পেছনমুখী। তবে চট্টগ্রাম থেকে ট্রেনটি রিভার্স করে কক্সবাজারে যায়, সুতরাং এখানে যে সিটেই যাত্রা করেন না কেন সোজা আর উল্টা 2 মুখেই যাত্রা করতে হবে। শুনেছিলাম কিছু আন্তনগর ট্রেনে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস দেওয়া শুরু করেছে, কিন্তু পর্যটক এক্সপ্রেসে তো এমন কিছুই পেলাম না। ওয়াইফাইয়ের রাউটারটিও দেখতে পাচ্ছি না। আপনারা কে কে কোন ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালাতে পেরেছেন কমেন্ট করে জানান। পরিবেশ বান্ধব অত্যাধুনিক বায়ো টয়লেট, যেখানে সব ময়লা রেল লাইনে না ফেলে জমা করা হয় নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য। এই হচ্ছে পর্যটক এক্সপ্রেসের এসি চেয়ার বা স্নিগ্ধা তাপানুকূল চেয়ার। আমার সিট আজকে এখানেই। এসি সিটগুলোর এই একটাই সমস্যা, দরজার কাছের যাত্রীদের জন্য ব্যাগ রাখার কোনো স্পেস নেই। এসির ইকুইপমেন্টের স্পেস দেওয়ার জন্য ব্যাগ রাখার জায়গায় সরিয়ে নিয়েছে। যদিও এসির ইকুইপমেন্টগুলোকে আরও উপরের দিকে স্পেস দিয়ে ব্যাগ রাখার স্পেস দেওয়া যেত চাইলে। 5টা 57, আরও 18 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। খাবার রাখার ট্রেটা একদম ভালোই আছে, কারণ একদম নতুন কোচ। 2-3 বছর পরে হয়তো এই ট্রেগুলো আর থাকবে না। খেয়াল করে দেখেছি দরজার কাছাকাছি এসি সিটগুলোর জানালা ঘোলাটে থাকে। এর কারণ কি? মাঝখানের দিকের জানালা এত ঘোলা থাকে না। সম্ভবত এসির ইকুইপমেন্টগুলো থেকে পানি পড়ে পড়ে এরকম ঘোলা হয় কিনা জানি না, আপনারা কেউ জানলে বলবেন।
13 মিনিট লেট করে 6টা 28 মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে দিল পর্যটক এক্সপ্রেস। এখান থেকে শুরু করে 320 কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম পর্যন্ত একদম ননস্টপ যাত্রা হবে, মাঝখানে ঢাকা বিমানবন্দরের পরে। আমি বেশ এক্সাইটেড। ইট পাথরের এই ব্যস্ত ঢাকা শহরে সকালের সূর্যোদয়কে সাথে নিয়ে ছুটে চলেছে পর্যটক এক্সপ্রেস। ঢাকা কমলাপুর থেকে টঙ্গী হয়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত 4 লাইনের নির্মাণ কাজ চলছে বেশ কয়েক বছর ধরেই। ওই পাশের লাইনটি নতুন বসানো। ঢাকাগামী একটি ট্রেনের সাথে ডাবল লাইন ক্রসিং হয়ে গেল, তবে এটা কোন ট্রেন বুঝতে পারলাম না। সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস অথবা চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্না এক্সপ্রেসও হতে পারে। আপনার ধারণা কোন ট্রেন এটি? কমেন্টে জানান। ঢাকা ময়মনসিংহ প্রধান মহাসড়কের সাথে সমান্তরালে চলছি আমরা। ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের নান্দনিক তৃতীয় টার্মিনাল। আন্তর্জাতিক ও বিশ্বমানের এই টার্মিনালে থাকছে 115টি চেক ইন কাউন্টার, 26টি বোর্ডিং ব্রিজ, 64টি ডিপার্চার ও 64টি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার। এছাড়া 12টি মেগা ব্যাগেজ বেল্ট থাকবে, যা যাত্রীদের লাগেজ পাওয়ার অপেক্ষার সময় অনেক কমিয়ে দেবে। 2,30,000 বর্গমিটার স্পেস জুড়ে স্থাপিত এই টার্মিনালটি তৈরি হওয়ার পর ঢাকা বিমানবন্দরটি বছরে 2 কোটি যাত্রীর চাপ সামাল দিতে পারবে, যা আগের পুরাতন দুটি টার্মিনাল মিলে মাত্র 80 লাখ যাত্রী হ্যান্ডেল করতে পারত। ঢাকা বিমানবন্দর স্টেশনের প্রবেশের আগেই আউটারে দাঁড়িয়ে গেল। সম্ভবত আগের ট্রেনটির কারণে ক্লিয়ারেন্স সিগন্যাল পায়নি এখনও। ছয়টা 58 মিনিটে ঢাকা থেকে 17 কিলোমিটার যাত্রা করে চলে এলো পর্যটক এক্সপ্রেসের প্রথম যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর স্টেশন। বাংলাদেশ রেলওয়ের একমাত্র লাভজনক সেক্টর হলো এই ফ্রেইট বা মালবাহী ট্রেনগুলো। বাংলাদেশ রেলওয়ে এই মালগাড়িগুলো থেকে বছরে প্রায় 100 কোটি টাকা রেভিনিউ আয় করে, যার মধ্যে 30 কোটি টাকাই নিট মুনাফা করে। অথচ প্যাসেঞ্জার ট্রেন থেকে রেলওয়ের রেভিনিউর চেয়েও বেশি খরচ করে, ফলে প্রতি বছর লোকসানে চলতে হয় রেলকে। টঙ্গী জংশন থেকে একদম চট্টগ্রাম পর্যন্ত পুরোটাই ডাবল লাইন, তার উপর ননস্টপ ট্রেন। ট্রেনের গতি একদম উড়াধুরা। মিটার গেজ সেকশনে 70 থেকে 80 এর ভেতরেই থাকে সর্বোচ্চ স্পিড। তবে মিটার গেজ ট্রেনগুলোর উচ্চতা একটু কম হওয়ায় মাটির কাছাকাছি থেকে এই স্পিডগুলোকেই 100 এর মতো স্পিড মনে হয়। শীতলক্ষ্যা নদী। নদীটি মূলত পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি শাখা। এটি গাজীপুরের টোক নামক স্থান থেকে উৎপন্ন হয়ে কাপাসিয়া, কালীগঞ্জ এবং নারায়ণগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে ধলেশ্বরী নদীতে গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 110 কিলোমিটার। ঢাকা থেকে ছেড়ে এসে 56 কিলোমিটারের যাত্রার পর অতিক্রম করছি বাংলাদেশের ম্যানচেস্টার খ্যাত নরসিংদী রেল স্টেশন। নরসিংদী বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল এবং তাঁতশিল্পের কেন্দ্র।
এই অঞ্চলের বিখ্যাত শেখেরহাট বাবুর চট হলো কাপড়ের পাইকারি বাজারের জন্য এশিয়া জুড়ে বিখ্যাত। কৃষিক্ষেত্রেও নরসিংদীর সুখ্যাতি বিশাল। বিশেষ করে এখানকার মিষ্টি সাগর কলা এবং অমৃত সাগর কলা সারা দেশে বিখ্যাত। ট্রেনের জানালার বাইরে তাকালে এই অঞ্চলের বিস্তীর্ণ কলা বাগান ও সবুজ ফসলের ক্ষেত চোখে পড়ে। প্রমত্তা মেঘনা বাংলাদেশের অন্যতম গভীর, দীর্ঘ এবং প্রধান একটি নদী। সুরমা ও কুশিয়ারা নদী হবিগঞ্জের মারকুলিতে মিলিত হয়ে কালনী নদী নাম ধারণ করে, যা পরবর্তীতে ভৈরবের উজান থেকে মেঘনা নামে প্রবাহিত হয়েছে। এই ভৈরব পয়েন্টেই নদীটি তার বিশাল রূপ ধারণ করে এবং এটি ঢাকা বিভাগের সাথে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংযোগস্থল হিসেবে কাজ করে। ভৈরব বাজার ও আশুগঞ্জের মাঝে মেঘনা নদীর উপর মূলত পাশাপাশি দুটি রেল সেতু রয়েছে। লাল রঙের যে সেতুটি এখন পার হচ্ছি, এটা ব্রিটিশ আমলে নির্মিত। 1935 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1937 সালে শেষ হয়। তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এটি উদ্বোধন করেছিলেন। 914 মিটার দীর্ঘ এই স্টিল গার্ডার সেতুটি একসময় কিং জর্জ ষষ্ঠ সেতু নামেও পরিচিত ছিল। আর ওই পাশে সাদা রেল সেতুটি নবনির্মিত। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেনের ডাবল লাইনের সুবিধা দিতে প্রথম সেতুটির ঠিক 40 মিটার দক্ষিণে এই আধুনিক সেতুটি নির্মাণ করা হয়। 2017 সালে এটি ট্রেন চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়। ভৈরব ও আশুগঞ্জের এই অঞ্চলেই দেশের বড় বড় বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো অবস্থিত। এগুলোর মোট উৎপাদন সক্ষমতা প্রায় 3000 মেগাওয়াট। ঢাকা থেকে ছেড়ে 103 কিলোমিটারের যাত্রা শেষ করে এখন অতিক্রম করছি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। মারামারির জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া। অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম এর কারণে এই অঞ্চলটি সাংস্কৃতিকভাবে অত্যন্ত পরিচিত। আসাম বেঙ্গল রেলওয়ের অংশ হিসেবে 1897 সালে এই স্টেশনটি চালু করা হয়। এটি কেবল যাত্রী পরিবহনের জন্যই নয়, এই অঞ্চলের গ্যাস ক্ষেত্র, সার কারখানা এবং চাতাল শিল্প ও ব্যবসার মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমার্শিয়াল হাব। ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো বিখ্যাত সঙ্গীতজ্ঞদের জন্ম এই মাটিতে। এছাড়া বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ফিল্ড এই অঞ্চলেই অবস্থিত, যা দেশের জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। বাম পাশের লাইনটি চলে গেছে সিলেটের দিকে। গত ব্লগেও কালনী এক্সপ্রেস ট্রেনে এই জায়গাটি দেখিয়েছিলাম। সেদিন ওই লাইন দিয়েই এসেছিলাম, আর আজকে চট্টগ্রামগামী লাইনে ঢুকছি।
আবার বাম দিক থেকে সিলেট থেকে আসা লাইনটি যুক্ত হয়েছে চট্টগ্রামগামী লাইনের সাথে। এখানে মূলত একটি ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, যার 3 দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। ঢাকা থেকে 119 কিলোমিটার যাত্রা শেষ করে এসে অতিক্রম করছি আখাউড়া জংশন স্টেশন। আখাউড়া বাংলাদেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে জংশন। ভৌগোলিক অবস্থানের কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 4টি প্রধান রেল লাইন 4 দিকে বিভক্ত হয়েছে: ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের ত্রিপুরা তথা আগরতলা। ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ের প্রকল্পের অংশ হিসেবে 1896 সালে এই স্টেশনটি প্রথম চালু করা হয়। মূলত আসামের চা বাগানগুলোর উৎপাদিত চা চট্টগ্রাম বন্দরে সহজে পরিবহনের লক্ষ্যেই এই রুটটি তৈরি করা হয়েছিল। আখাউড়া জংশনের বর্তমান সবচেয়ে বড় গুরুত্ব হলো এর আন্তর্জাতিক রুট। সাম্প্রতিক সময়ে নির্মিত আখাউড়া আগরতলা ডুয়েল গেজ লিঙ্কটি এই জংশন সংলগ্ন গঙ্গাসাগর স্টেশন হয়ে ভারতের ত্রিপুরার সাথে যুক্ত হয়েছে। এর ফলে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে রেল যোগাযোগ ও বাণিজ্যে এটি একটি মূল হাব হিসেবে কাজ করছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের সাথে ডাবল লাইন ক্রসিং। ঢাকা থেকে 166 কিলোমিটার যাত্রা শেষ করে এসে অতিক্রম করছি ঐতিহ্যের শহর কুমিল্লা। 1895 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কুমিল্লা রেল স্টেশনটি ঢাকা চট্টগ্রাম রুটের অন্যতম ব্যস্ততম একটি কেন্দ্র। প্রাচীন শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহ্যবাহী খাদি কাপড় আর বিশ্ববিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাইয়ের জন্য এই কুমিল্লা অঞ্চলটি পুরো দেশ জুড়ে সমাদৃত। কুমিল্লার নাম আসলেই লালমাই, ময়নামতি পাহাড়ের বুক চিরে থাকা 8ম শতকের প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন শালবন বিহারের কথা মনে পড়ে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। কুমিল্লার রসমালাইয়ের খ্যাতি বিশ্বজুড়ে। বিশেষ করে মনোহরপুরের মাতৃভাণ্ডারের রসমালাই এই অঞ্চলের একটি আইকনিক ব্র্যান্ড। ট্রেন যাত্রায় কুমিল্লার স্টেশন বা প্ল্যাটফর্মে এই রসমালাইয়ের হকারদের হাঁক ডাক বেশ পরিচিত একটি দৃশ্য। কুমিল্লার খাদি বা খদ্দর কাপড় বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব বস্ত্রশিল্পের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনের সময় এই অঞ্চলে খাদি কাপড়ের প্রসার ঘটে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ননস্টপ জমিদার খ্যাত ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের সাথে ডাবল লাইন ক্রসিং। ঢাকা থেকে 191 কিলোমিটার যাত্রা করে এসে অতিক্রম করছি লাকসাম জংশন স্টেশন। ব্রিটিশ শাসন আমলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির অধীনে 1897 সালে লাকসাম স্টেশনটি জংশনে রূপান্তরিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক জংশনটি মূলত চট্টগ্রাম, নোয়াখালী এবং চাঁদপুরের রেল যোগাযোগের মূল সংযোগস্থল বা প্রবেশদ্বার। ডাকাতিয়া নদীর তীরবর্তী এই অঞ্চলটি যেমন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনি নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসার স্মৃতিধন্য এক ঐতিহাসিক গৌরবময় জনপদ। লাকসাম জংশনের এখান থেকেই চারদিকে 4টি লাইন চলে গেছে। একদম ডান দিকের লাইনটি গিয়েছে চাঁদপুর, মাঝখানের লাইনটি নোয়াখালী, বামের যে লাইনে আমরা যাচ্ছি সেটা গিয়েছে চট্টগ্রাম, আর যেদিক থেকে আসলাম সেই লাইনটি গিয়েছে ঢাকা ও সিলেটের দিকে। ঢাকা থেকে 231 কিলোমিটার যাত্রা করে এসে অতিক্রম করছি ফেনী জংশন স্টেশন। আমাদের ট্রেনটি এখন প্রবেশ করেছে ঐতিহ্যের জেলা ফেনীতে। 1895 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই স্টেশনটি একসময় আসামের সংযোগকারী বিলোনিয়া লাইনের কারণে ফেনী জংশন হিসেবে পরিচিত ছিল। ভৌগোলিক ও কৌশলগত কারণে চট্টগ্রামের প্রবেশদ্বার ক্ষেত্র এই ফেনী জেলাটি বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুহুরী সেচ প্রকল্প, দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং ভাষা শহীদ আব্দুস সালাম ও জহির রায়হানের মতো মহান ব্যক্তিদের স্মৃতিধন্য এই মাটির উপর দিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। জানালার বাইরে এখন যে চোখ জুড়ানো পাহাড়ের সারি দেখছেন তা হলো প্রকৃতির অপরূপ সৃষ্টি সীতাকুণ্ড পাহাড় শ্রেণী। আসামের লুসাই পাহাড়ের অংশ। এই পাহাড়গুলোর সর্বোচ্চ চূড়া হলো চন্দ্রনাথ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট উঁচুতে অবস্থিত। খৈয়াছড়া, নাপিত্তাছড়ার মতো অসংখ্য নান্দনিক ঝর্ণা আর ট্রেইলকে বুকে ধারণ করে রাখা এই সীতাকুণ্ড পাহাড়ের সবুজ ক্যানভাস পার হয়েই আমাদের ট্রেনটি এখন ছুটে চলছে চট্টগ্রামের দিকে। অবশেষে 320 কিলোমিটারের নন-স্টপ যাত্রা শেষ করে পৌঁছে গেলাম পর্যটক এক্সপ্রেসের দ্বিতীয় যাত্রাবিরতি বন্দরনগরী চট্টগ্রাম রেল স্টেশন। এখান থেকে ট্রেনটির ইঞ্জিন ঘুরিয়ে উল্টা দিকে লাগানো হবে, কারণ সোজা আর কোনো লাইন নেই, বরং যেদিক থেকে এসেছি সেদিক দিয়ে অন্য লাইনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। চট্টগ্রামে পৌঁছাতে 39 মিনিট লেট। আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির সদর দফতর হিসেবে 1895 সালের 7 নভেম্বর এই স্টেশনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এর মূল স্টেশন ভবনটি ব্রিটিশ আমলের চমৎকার লাল ইটের স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রধান বাণিজ্যিক রাজধানী এবং দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। এখানকার চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 90% সম্পন্ন হয়। ভৌগোলিক দিক থেকে চট্টগ্রাম অত্যন্ত অনন্য। এটি এমন একটি অঞ্চল যেখানে একই সাথে কর্ণফুলী নদী, বঙ্গোপসাগরের মোহনা,
এবং সীতাকুণ্ড পাহাড় শ্রেণীর শেষ অংশ এসে মিলেছে। পাহাড় ও সমুদ্রের এই সহাবস্থান শহরটিকে এক নৈসর্গিক রূপ দিয়েছে। চট্টগ্রাম বিপ্লবীদের চারণভূমি। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং সিপাহী বিদ্রোহের বহু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই অঞ্চল। এছাড়া বারো আউলিয়ার পুণ্যভূমি হিসেবেও এর ব্যাপক ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। প্রায় 22 মিনিটের যাত্রা বিরতি ও ইঞ্জিন ঘুরিয়ে পেছনে লাগানোর পর চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে দিল পর্যটক এক্সপ্রেস। এখন গন্তব্য সাগরের তীর কক্সবাজার। চট্টগ্রাম ছেড়ে এসে আমরা এখন প্রবেশ করব স্বপ্নের চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার নবনির্মিত রেলপথে। প্রায় 150 কিলোমিটার দীর্ঘ এই বিশ্বমানের ডুয়েল গেজ লাইনটি ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি অন্যতম অংশ। চুনতি বনাঞ্চলের বন্য হাতিদের সুরক্ষায় তৈরি বিশেষ আন্ডারপাস আর সাঙ্গু ও মাতামুহুরির মতো খরস্রোতা নদীর উপর নির্মিত বিশাল সব সেতু পার হয়ে প্রকৃতির বুক চিরে আমাদের ট্রেনটি এখন ধাবমান বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের দিকে। এই তো আমরা ওই পাশ দিয়েই ঢাকা থেকে আসলাম চট্টগ্রামে, আর এখন ডান দিকে যাচ্ছি কক্সবাজারের দিকে। কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 180 কিলোমিটার। এই নদীর মোহনাতেই অবস্থিত বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। কর্ণফুলী নদী ছাড়া চট্টগ্রাম বন্দরের কোনো অস্তিত্ব কল্পনাই করা যায় না। তাই এই নদীকে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বা জীবনরেখা বলা হয়। আমরা এখন পার হচ্ছি চট্টগ্রামের প্রাণরেখা খ্যাত ঐতিহাসিক কর্ণফুলী নদী। আর আমাদের ট্রেনটি এখন যে সেতুর উপর রয়েছে তা হলো 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত বিখ্যাত কালুরঘাট রেল সেতু। কক্সবাজার রুটে ভারী এবং অত্যাধুনিক ট্রেন চলাচলের উপযোগী করতে বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই পুরনো সেতুটিকে অত্যন্ত নিখুঁতভাবে সংস্কার করা হয়েছে। নিচ দিয়ে বয়ে চলা কর্ণফুলের শান্ত জল আর উপর দিয়ে ট্রেনের এই ঝকঝক শব্দ সত্যিই এক রোমাঞ্চকর অনুভূতি। চট্টগ্রামের পটিয়া স্টেশনে সিগন্যালজনিত কারণে দাঁড়িয়ে গেল। সম্ভবত কোনো লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছে, কারণ এখানে আর ডাবল লাইন নেই, বরং সিঙ্গেল লাইন। চলে এসেছে। ক্রসিংয়ের অপেক্ষা শেষে আবারও রওনা দিয়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। পথেই দেখা হয়ে গেল পর্যটক এক্সপ্রেসের যমজ ভাই অথবা যমজ বোন কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে। কক্সবাজার এক্সপ্রেস দুপুর 12টা 30 মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে। ভবিষ্যতে কক্সবাজার এক্সপ্রেসেও যাত্রা করব ইনশাআল্লাহ।
দোহাজারী থেকে কক্সবাজার একদম নবনির্মিত লাইনে ট্রেনটি বেশ ফাটাফাটি স্পিডে দৌড়াচ্ছে। অবশেষে দীর্ঘ 470 কিলোমিটারের গতিশীল যাত্রা শেষ করে পৌঁছে গেলাম পর্যটক এক্সপ্রেসের শেষ গন্তব্যস্থল কক্সবাজার। সমুদ্রের উপকূলবর্তী শহরে কীরকম যেন ছেঁড়া ছেঁড়া মেঘ দেখা যায় আকাশে, খুব সুন্দর লাগে দেখতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের শেষ গন্তব্য, বিশ্বখ্যাত ঝিনুক আকৃতির কক্সবাজার রেলওয়ে স্টেশনে। সমুদ্রের ঝিনুকের আদলে নির্মিত 29 একরের এই আইকনিক টার্মিনালটি পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক একটি গ্রিন স্টেশন। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা, বিশাল লকার সিস্টেম আর দৃষ্টিনন্দন স্থাপত্যের এই স্টেশনটি পার হয়ে এবার আমাদের যাত্রা বিশ্বের অন্যতম অবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকতের দিকে। এটি বাংলাদেশ তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এবং আধুনিক আইকনিক গ্রিন স্টেশন টার্মিনাল। আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি এই স্টেশনে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে। 6 তলা বিশিষ্ট এই আধুনিক টার্মিনাল ভবনটি প্রতিদিন প্রায় 46,000 যাত্রী সামাল দেওয়ার সক্ষমতা রাখে। ট্রেন থেকে নেমে যাত্রীরা যেন সহজেই বাস, ট্যাক্সি বা অটোরিকশা পেয়ে যান, সেজন্য স্টেশনের সামনে রয়েছে বিশাল মাল্টি মোডাল কার পার্কিং চত্বর। স্টেশনটির মূল আকর্ষণ হলো এর অনন্য স্থাপত্য শৈলী। সমুদ্রের ঝিনুকের আদলে তৈরি এই 29 একর জায়গার উপর নির্মিত স্টেশনটি দূর থেকে দেখলে মনে হয় সৈকতে একটি বিশাল ঝিনুক শুয়ে আছে। ঝিনুকের ভেতরের ফোয়ারা ও কাচের কাজ এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পর্যটক এক্সপ্রেস ট্রেনে 470 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।